সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের সিনাপস মেডিকেল একাডেমি কর্তৃক আয়োজিত আরও একটি কনসেপ্ট ক্লিয়ারিং সেশনে। আমরা অ্যানাটমির একটা ছোট টপিক পড়াবো আজকে, খুবই হাই হেল্ড একটা টপিক, আমাদের ক্যারোটিড শীথ, আমাদের হেড নেক অ্যানাটমির একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আমরা চেষ্টা করবো অল্প সময়ে খুব সুন্দর করে এই টপিকের ইনস অ্যান্ড আউটস আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আসেন আমরা শুরু করি। আমাদের এই ক্যারোটিড শীথ টপিকটা যখন আমরা মাথায় আসে তখন আমাদের আসলে মাথায় প্রথমেই চিন্তা হয় সেটা হলো এই ক্যারোটিড শীথ জিনিসটা কোথায় আছে, কেন আছে। দেখেন, আমাদের ক্যারোটিড ভেসেলটা আমরা বুঝতে পারছি সবাই, নেকের মধ্যে ক্যারোটিড ভেসেলগুলো আছে, তাই না? ক্যারোটিড ভেসেল মানে আমাদের কমন ক্যারোটিড হতে পারে, ইন্টারনাল ক্যারোটিড হতে পারে, এক্সটার্নাল ক্যারোটিড হতে পারে, যাই হতে পারে। তাহলে আমাদের যেহেতু নেকের মধ্যে আমাদের এই ক্যারোটিড ভেসেলগুলো থাকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ভেসেল, তাই না? আমাদের নেকে অনেকগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে যেগুলো আমাদের আসলে বাঁচা মরার সাথে রিলেটেড। যেমন ধরেন, যদি আমি বুঝাই আপনাকে জিনিসটা, যে আমাদের নেকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই স্ট্রাকচারগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা একটা এক্সট্রা প্রোটেকশন দিছে, সেটার নাম হলো ক্যারোটিড শীথ। আমি দেখাবো জিনিসটা কীভাবে হয়েছে। যদি আমি বলি আমাদের নেকের সবচেয়ে ইম্পর্টেন্ট আর্টারির নাম কি, সবচেয়ে ইম্পর্টেন্ট আর্টারি আমাদের পুরো ব্রেনটার মধ্যে সকল ব্লাড নিয়ে যায় কোন আর্টারি? ক্যারোটিড ভেসেল। তাহলে ক্যারোটিড ভেসেলের একটা এক্সট্রা প্রোটেকশন দরকার আছে। তাহলে আমাদের এই যে ক্যারোটিড শীথ বলে আমরা, এটার মধ্যে কে থাকবে, আমি যদি গ্রসলি বলতে চাই জিনিসটা, কে থাকা উচিত এখানে? নাম্বার ওয়ান, একটা ক্যারোটিড ভেসেল থাকবে। যেহেতু ক্যারোটিড ভেসেলটা আমাদের ব্রেনের মধ্যে ব্লাড নিয়ে যাচ্ছে, এটা একটা এক্সট্রা প্রোটেকশন দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা একটা এক্সট্রা প্রোটেকশন দিয়েছে তাকে, যাতে আশেপাশে ডিজিজ হলে তারা যাতে সহজে তাকে ইনফেক্ট করতে না পারে, এরকম একটা কনসেপ্ট আর কি। তাহলে প্রথমে আমাদের কি থাকলো? একটা ক্যারোটিড ভেসেল থাকলো। সেটা কি কমন ক্যারোটিড নাকি ইন্টারনাল ক্যারোটিড নাকি এক্সটার্নাল ক্যারোটিড, আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। দেখবেন কনসেপ্টগুলো কীভাবে আমরা ধীরে ধীরে বিল্ড করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্যারোটিড শীতের মধ্যে একটা কন্টেন্ট পেলাম কি? ক্যারোটিড শীত, আমাদের ক্যারোটিড ভেসেল নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের নেকের সবচেয়ে ইম্পর্টেন্ট ভেইনের নাম কি? একটু চিন্তা করেন, পুরো ব্রেনের সকল ব্লাড ভেসেলগুলো, আমাদের ভেনাস ব্লাডগুলো ড্রেন করে কোন ভেনের মাধ্যমে? ইন্টারনাল জুগুলার ভেন, আমরা সবাই জানি। তাহলে ইন্টারনাল জুগুলার ভেনের একটা এক্সট্রা প্রোটেকশন দিলে ভালো। তাহলে আমাদের ক্যারোটিড শীতের আরেকটা কন্টেন্ট কি? ইন্টারনাল জুগুলার ভেন। খুবই সিম্পল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট নার্ভ কি আমাদের নেকের মধ্যে? যেই নার্ভ যদি দুই পাশেই কেটে যায় তাহলে কিন্তু আমরা মরে যাবো। কারণ আমাদের মরে যাবো বলতে আমাদের শ্বাসকষ্ট শুরু হবে, যাতে আমাদের তখন ট্রাকিওস্টমি বা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট নার্ভ আমাদের নেকের দুই পাশে আছে, যেটা হচ্ছে ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভ যেহেতু লেরিংসের সাপ্লাই দেয়, তাহলে ভেগাস নার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট নার্ভ, কারণ ভেগাস নার্ভ কেটে গেলে কিন্তু আমাদের লেরিংসের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। দেখেন, তাহলে এই যে নেকের সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা জিনিস, একটা হচ্ছে ক্যারোটিড ভেসেল, একটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, একটা হচ্ছে ভেগাস নার্ভ। এই তিনটা জিনিসকে কভার করার জন্য আল্লাহ তাআলা একটা এক্সট্রা প্রোটেকশন দিয়েছে, নাম হচ্ছে ক্যারোটিড শীথ, যেটা আমাদের আজকের টপিক। তাহলে আপনি যখন একটা জিনিস পড়বেন তখন আগে আপনাকে এটার কনসেপ্টটা চিন্তা করতে হবে, কি জিনিসটা আসলে কেন আল্লাহ তাআলা এটাকে দিলেন। তাহলে আমি প্রথমে আপনাকে বললাম জিনিসটা, যে ক্যারোটিড শীথ কেন এখানে দেওয়া হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা ভেসেলকে কভার করার জন্য দুই পাশে দুইটা ক্যারোটিড শীথ আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে, আমরা যখনই কোনো একটা পড়ালেখা করবো, আমি এটা সবসময় বলি, সেটা আমরা একদম গোড়ায় হাত দিব, একদম গোড়া থেকে। যেমন একটা আর্টারি পড়তেছেন আপনি, একদম হার্ট থেকে শুরু করেন না, ঠিক আছে? একটা ভেইন পড়তেছেন, একদম গোড়া থেকে শুরু করেন, যেখান থেকে সেটা তৈরি হচ্ছে। একইভাবে আমরা যখন এখানে ক্যারোটিড ভেসেলগুলো পড়বো, বা আমরা এখানে কি আছে এগুলো পড়বো, তখন আমরা ক্যারোটিড শীট কোথা থেকে তৈরি হয়েছে আমরা চিন্তা করবো, তখন একদম গোড়া থেকে হাত দিব। গোড়া কি? যদি আমি কমন ক্যারোটিডই ধরি, আমাদের ক্যারোটিড ভেসেল ধরি, এটার গোড়া কি? গোড়া হচ্ছে হার্ট। তাহলে আমরা একটু হার্টে যাই, হার্ট থেকে কীভাবে তৈরি হয়েছে দেখবো এগুলো, এরপর আমরা ফার্দার সামনের দিকে আসবো। দেখেন, আমরা প্রথমে আমরা যদি একদম হার্ট থেকে কীভাবে ব্লাড ভেসেলগুলো তৈরি হয় এটা যদি দেখতে চাই, হার্ট থেকে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টার মাধ্যমে আমাদের আর্টারিগুলো বের হইলো, মানে ভেনাস অক্সিজেনেটেড ব্লাডগুলো বের হইলো। উপর দিকে এরা যাবে কিভাবে? তিনটা আর্টারির মাধ্যমে। আমরা সবাই জানি, এটা আমরা পড়ছি না ছোটোকালে, বিসিএস আমরা পড়তাম। বিসিএস দিয়ে আমরা তিনটা আর্টারি, যে ব্রাকিওসেফালিক, সি দিয়ে কমন ক্যারোটিড লেফট এবং এস দিয়ে সাবক্লেভিয়ান লেফট, আমি এগুলো লিখে দিয়েছি। দেখেন, আমরা যখনই যা পড়বো, আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলো, রেগুলার ক্লাসগুলো যখন আমরা নেই, আমরা যা মুখে বলবো কথা, এই প্রত্যেকটা জিনিস আপনি ইনশাআল্লাহ আমাদের স্লাইডের মধ্যে পাবেন। এবং ক্লাসের পর আমরা স্লাইডগুলো দিয়ে দিই, আপনি দেখবেন যে আপনার মানে আমাদের সাথে একটা ওরিয়েন্টেড হবেন, এবং বাসায় গিয়ে যখন আপনি স্লাইডগুলো উল্টাবেন তখন আরও চমৎকার একটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ সবগুলো জিনিস এখানে রেডিমেড থাকবে আপনার জন্য। দেখেন, তাহলে আমরা বিসিএস মানে কি? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড লেফট এবং সাবক্লেভিয়ান লেফট, এই তিনটা আর্চ অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ। তাহলে আমরা দেখলাম আর্চ অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড লেফট এবং সাবক্লেভিয়ান লেফট। ভালো কথা। এখন এই ব্রাকিওসেফালিক যেটা রাইটে যেটা থাকে ব্রাকিওসেফালিক, এটার আবার দুইটা ভাগ আছে, তাই না? একটা হচ্ছে আমাদের কমন ক্যারোটিড রাইট, একটা সাবক্লেভিয়ান রাইট। তাহলে আমরা কি পাইলাম? আমরা দেখেন দুইটা কমন ক্যারোটিড পাইলাম, একটা রাইটে একটা লেফটে। রাইটের কমন ক্যারোটিড কিন্তু আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ, আর লেফটের কমন ক্যারোটিড ডিরেক্ট ব্রাঞ্চ ফ্রম আর্চ অফ অ্যাওর্টা। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা ক্লাসের মধ্যে অসংখ্য ইনফরমেশন দিব, যেটা আপনার পরীক্ষা রিলেটেড, যেটা পরবর্তীতে কাজে লাগবে। দেখেন, তাহলে আমরা দুই পাশে দুইটা কমন ক্যারোটিড পেয়ে গেলাম। এই দুইটা কমন ক্যারোটিড উপর দিকে উঠতেছে, তাই না? উপর দিকে উঠতেছে, উঠে কোথায় যায়? দেখেন, উঠতেছে। ভালো কথা, উপর দিকে উঠতেছে। দেখেন, এই যে কমন ক্যারোটিড উপর দিকে উঠতেছে, আমরা একদিকে একটা দেখি, উঠতে এক পর্যায়ে গিয়ে
এক পর্যায়ে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায়। আপনারা সবাই জানেন কমন ক্যারোটিড দুটো ভাগের নাম কি, একটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, একটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে এই দুইটা আর্টারির মধ্যে একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সোজা ব্রেনের মধ্যে ঢুকে গেছে, একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, যেটা হচ্ছে আমাদের ফেস এবং নেকের মধ্যে ব্লাড সাপ্লাই দিছে। তাহলে আমরা বুঝলাম কমন ক্যারোটিডটা এক পর্যায়ে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে কোন লেভেলে কোথায় গিয়ে কমন ক্যারোটিড দুই ভাগে ভাগ হয়ে যায়। এগুলো কিন্তু বিচ্ছিন্ন ইনফরমেশন, যেগুলো আমরা ছবি দেখে দেখে সহজে মনে রাখতে পারি। দেখেন এই যে আমরা যদি বলি কমন ক্যারোটিড দুই ভাগে ভাগ হয়েছে কোথায়, সামনের দিকে একটা রিলেশন আছে, পিছন দিকে একটা রিলেশন আছে। সামনের রিলেশন কি দেখেন, এই যে থাইরয়েড কার্টিলেজ দেখতেছি আমরা, কত বড় একটা কার্টিলেজ, এটার আপার বর্ডার, এই যে আপার বর্ডারের লেভেলে কিন্তু মোটামুটি আমাদের কমন ক্যারোটিড দুই ভাগে ভাগ হয়ে গেছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল লেভেলে। এবং পিছন দিকে কার রিলেশন দেখেন, এটা হচ্ছে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা 4, মানে ফোর্থ C4 ভার্টিব্রা। তাহলে যদি বলা হয় পিছনে কার রিলেশন, C4 ভার্টিব্রা, সামনে আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজ, এই দুইটার রিলেশন মেনটেন করে আমাদের কমন ক্যারোটিড দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা ইন্টারনাল ক্যারোটিড, একটা এক্সটার্নাল ক্যারোটিড। এখন এরকম প্রশ্ন আসতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। যদি এমন প্রশ্ন আসে যে আপনি এগুলো কিছু নাই, কোনো মার্কিং টার্কিং কিচ্ছু নাই, আপনি এই জায়গাতে দেখে কমন ক্যারোটিড এরপরে দুটো ভাগ হয়েছে ইন্টারনাল এক্সটার্নাল, এই জায়গাটা দেখে আপনি বলতে পারবেন কোনটা ইন্টারনাল ক্যারোটিড কোনটা এক্সটার্নাল ক্যারোটিড উইদাউট এনি নোটিফিকেশন, এনি মার্কিং। কীভাবে বলবেন, এই জায়গাটা দেখে কীভাবে বলবেন কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল, আপনি উপরেও দেখবেন না কোথায় কোনটা গেছে, এটা দেখে আমরা বলতে পারবো। কেন বলতে পারবো, কারণ দেখেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখেন উইদাউট ব্রাঞ্চ সোজা ক্যারোটিড ক্যানেল দিয়ে ব্রেনে ঢুকে গেছে, ব্রেনে ঢোকার পরে সে ব্রাঞ্চিং করছে। তাহলে নেকের মধ্যে তার কোনো ব্রাঞ্চ নাই, একদম চমৎকার করে চলে গেছে ব্রেনের ভিতরে। কিন্তু এক্সটার্নাল ক্যারোটিড দেখেন 8টা ব্রাঞ্চ তৈরি করে, ঠিক 8টা ব্রাঞ্চ তৈরি করে সে আমাদের ফেস এবং নেকের মধ্যে ব্লাড সাপ্লাই দিবে। তাহলে যখনই আপনি এই বাইফার্কেশনটা দেখবেন যে কোনোর মধ্যে ব্রাঞ্চ আছে, দেখেন দেখা যাচ্ছে এখানে ব্রাঞ্চ আছে, একটা দুইটা এরকম ব্রাঞ্চ আছে, তাই না? তাহলে এটা এক্সটার্নাল ক্যারোটিড। আর যার মধ্যে ব্রাঞ্চ নাই দেখেন সোজা তার লক্ষ্য কি, উদ্দেশ্য ব্রেনে ব্লাড সাপ্লাই দেওয়া, এই জন্য কোনো ব্রাঞ্চ তৈরি না করে সে সোজা তার লক্ষ্য পারে ছুটে গেছে এবং ব্রেনের মধ্যে ঢুকে গেছে। তাহলে এর মধ্যে কোনো ব্রাঞ্চ নাই। আমি দেখতে পারি তাহলে ব্রাঞ্চ ছাড়া যেটা এটা ইন্টারনাল ক্যারোটিড, যেটা ব্রাঞ্চ আছে এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ভালো কথা। এখন আসেন আপনাদের কি মনে হচ্ছে এতটুকু পর্যন্ত পড়ার পরে যে আমাদের যে তিনটা ক্যারোটিড, কমন ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিড, কার প্রোটেকশন দরকার? তিনটারই দরকার আছে নাকি দুইটার দরকার? একটু চিন্তা করলে বুঝবেন ব্রেনে যদি আমি সেফলি ব্লাডটা পৌঁছাতে চাই, আমার আসলে দুইটা ক্যারোটিড আর্টারির প্রোটেকশন দরকার আছে। কার একটা হচ্ছে আমাদের কমন ক্যারোটিড হার্ট থেকে আসতেছে, তাই না? এই যে কমন ক্যারোটিড, এরপর উপরে কিন্তু আমাদের যেটা ব্রেনে যাচ্ছে, মানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি একটা প্রোটেকশন দরকার, যাতে ব্রেনে ব্লাডটা সেফ মতো পৌঁছাতে পারে। তাহলে আমাদের আসলে আমরা যখন কন্টেন্ট পড়বো তখন দেখবেন এই জিনিসগুলো পাবেন। এই জন্য আমি আপনাকে ডিরেক্টলি বলে দিলে হয়তো, কিন্তু আসলে বলে দেওয়া এক জিনিস আর জিনিসটা বোঝানো। দেখেন তাহলে আমাদের কে থাকবে কমন, আমাদের ক্যারোটিড শীতের মধ্যে একটা হচ্ছে আমাদের কমন ক্যারোটিড আর্টারি থাকবে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকবে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কিন্তু ওখান থেকে পায়ার্স করে বের হয়ে যায় বাইরে, মানে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ইজ নট এ কন্টেন্ট অফ ক্যারোটিড শীত। তাহলে যখন আপনার ক্যারোটিড ভেসেল বলবে, তাহলে ক্যারোটিড ভেসেল সব ক্যারোটিড শীতের কন্টেন্ট এটা কিন্তু বলা যাবে না। খুব ভালো কনসেপ্ট রাখতে হবে যে কে ব্রেনে ব্লাড পৌঁছে দিছে। একটা হচ্ছে আমাদের কমন ক্যারোটিড, এরপরে ইন্টারনাল ক্যারোটিড, নট এক্সটার্নাল। তাহলে এক্সটার্নালটা ক্যারোটিড শীতের বাইরে চলে আসে এবং আমাদের ফেসের মধ্যে, নেকের মধ্যে সাপ্লাই দেয়। তাহলে খুবই চমৎকার করে এই কনসেপ্টগুলো যদি আপনি মানে ছবিগুলো যদি দেখে জিনিসটা বুঝে পড়েন, আপনি কি এগুলো ভোলা সম্ভব কখনো? বলেন, এতই চমৎকার, এতই ইজি কথাগুলো। এখন আসেন আমি যদি বলি যে আমাদের ক্যারোটিড শীতটা কোথা থেকে তৈরি হলো, তাহলে বুঝতেছেন জিনিসটা খুবই ইজি। এই যে কমন ক্যারোটিড যেখান থেকে তৈরি হয়েছে, মানে কমন ক্যারোটিড তৈরি হয়েছে কোথা থেকে? এই যে আর্চ অফ দেওয়াটা এখান থেকে, তাই না? তাহলে আমাদের ক্যারোটিড শীত কিন্তু আপনারা এটা জানেন কিনা, অবশ্যই জানেন আপনারা, সেটা হলো আমাদের যখন কমন ক্যারোটিডটা তৈরি হয়, এই কমন ক্যারোটিডের গোড়া থেকে কিন্তু আমাদের ক্যারোটিড শীটটা তৈরি হয়, তাই না? যেহেতু কমন ক্যারোটিডকে কভার করতে হবে, তাহলে ক্যারোটিড শীট এটা আমাদের এই আর্চ অফ দেওয়াটার যে কাভারিং আছে এটা ডিরেক্ট কন্টিনিউশন। আর্চ অফ দেওয়ার কাভারিং কি? আমাদের হার্টের কাভারিং কি? হার্টের কাভারিং একদম বাইরে কি থাকে? পেরিকার্ডিয়াম থাকে না? তাহলে পেরিকার্ডিয়াম মানে একদম বাইরের লেয়ার হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তাই না? তাহলে আমাদের হার্টের যে কাভারিং, আর্চ অফ দেওয়াটা কিন্তু সেম কাভারিং। তাহলে এটার বাইরের লেয়ারটার নাম কি? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। সেখানে একটা ডিরেক্ট কন্টিনিউশন হিসেবে আমাদের ক্যারোটিড শীট তৈরি হয়, মানে ক্যারোটিড শীট ইজ এ ডিরেক্ট কন্টিনিউশন অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ওকে, তাহলে তৈরি হওয়ার পর উপর দিকে উঠতে এটা হচ্ছে আমাদের এই কমন ক্যারোটিডকে কভার করে উপর দিকে উঠতে এখানে এসে সেই ইন্টারনাল ক্যারোটিডকে কভার করবে, এক্সটার্নালটা বাইরে বের হয়ে যাবে। কভার করে একদম গিয়ে কোথায় গিয়ে মানে শেষ হবে? এই ক্যারোটিড ক্যানেল, মানে কি বেজ অফ দ্য স্কাল। দেখেন এই বেজ অফ দ্য স্কালে যে ক্যারোটিড ক্যানেল, ওখান দিয়ে ক্যারোটিড আর্টারির ভিতরে ঢুকে যাবে ইন্টারনাল ক্যারোটিড, আর ওখানে গিয়ে আমাদের এই ক্যারোটিড শীটটা ফিউজ হয়ে যাবে। কার সাথে ফিউজ হবে? এই যে আমাদের যে বেজ অফ দ্য স্কাল, একটা বোনসের বাইরে যে পেরিওস্টিয়াম আছে না, ওই পেরিওস্টিয়ামে ফিউজ হয়ে যাবে। তাহলে যদি এখন কেউ বলে যে কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো, পুরো জিনিসটা আপনার কাছে ছবির মতো ভাসবে। তাহলে কোথায় শুরু হলো দেখেন, এই যে আমাদের ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে ডিরেক্ট কন্টিনিউশন অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম হিসেবে শুরু হলো আমাদের ক্যারোটিড শীট, উপরের দিকে উঠতে কমন ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড হয়ে এটা আমাদের বেজ অফ দ্য স্কেলের পেরিওস্টিয়ামের সাথে ফিউজ হয়ে গেল এবং আমাদের ক্যারোটিড শীতের এতটুকু মানে তার মানে এক্সটেনশন। ঠিক আছে, দেখেন তাহলে এখন প্রশ্ন কি আসলে?
প্রশ্ন হচ্ছে যে যদি আপনাকে বলা হয় ক্যারোটিড শিটের টোটাল কন্টেন্ট কয়টা, তাহলে দেখেন, তাহলে আমি যদি বলি এখন আপনাকে যদি বলি ক্যারোটিড ভেসেল বলি, তাহলে কিন্তু এখন ভুল হয়ে যাবে, কারণ এতক্ষণ পড়ার পর আপনি নিশ্চয়ই বলবেন না ক্যারোটিড ভেসেল, আপনি কি বলবেন? ক্যারোটিড শিটের টোটাল কন্টেন্ট তাহলে 4টা। একটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, উপরের দিকে হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর দুটো তো আমরা জানি ইন্টারনাল জুগুলার ভেইন এবং ভেগাস নার্ভ। টোটাল 4টা কন্টেন্ট কিন্তু ক্যারোটিড শিটের। কিন্তু যদি আমরা যে কোনো একটা লেভেলে কাটি, ধরেন আপনি এই বাইফার্কেশন লেভেলের নিচে কাটছেন আপনি, তাহলে কয়টা কন্টেন্ট পাওয়া যাবে? 3টা। কি কি? কমন ক্যারোটিড, আমাদের ইন্টারনাল জুগুলার এবং ভেগাস নার্ভ। ওখানে তো ইন্টারনাল ক্যারোটিড নেই, ইন্টারনাল তো আগে উপরে, তাই না? আমি যদি উপরে কাটি, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন টপিক আসবে, যেমন আমরা যখন প্যারোটিড গ্ল্যান্ড পড়বো, প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে যখন রিলেশন আসবে, তখন কিন্তু আর কমন ক্যারোটিড পাবো না, তখন কি পাবো? তখন ইন্টারনাল ক্যারোটিড পাবো। তাহলে আমি যদি বাইফার্কেশনের উপরে যদি কাটি, এই লেভেলে যদি আমি দেখি একটা ক্যারোটিড শিটের ভিতরে কি কি আছে, আমি কি পাবো? 3টা কন্টেন্টই পাবো। কি পাবো? নাম্বার 1 পাবো হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, নাম্বার 2 হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, এবং নাম্বার 3 ভেগাস নার্ভ। তাহলে আমি যেই লেভেলে কাটি না কেন, আমি কিন্তু ক্যারোটিড শিটের 3টা কন্টেন্টই পাচ্ছি। কিন্তু ওভারঅল কন্টেন্ট যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে কিন্তু 4টা কন্টেন্ট। কেন? কারণ আমরা জানি যে 2টা ক্যারোটিড ভেসেল কিন্তু তার কন্টেন্ট, নিচের দিকে কমন ক্যারোটিড, উপরের দিকে ইন্টারনাল ক্যারোটিড, আর ইন্টারনাল জুগুলার এবং ভেগাস নার্ভ হচ্ছে কমন 2টার জন্য। ঠিক আছে, দেখেন, তাহলে আমরা যখন এভাবে একটা কনসেপ্টের গোড়ায় যাব এবং এই কনসেপ্টটা আমরা ডিটেইলে ডিবাং করে করে পড়বো, তাহলে দেখবেন যে আপনার কাছে এটা সহজ মনে হবে এবং লং লাস্টিং একটা মেমোরি তৈরি হবে, একটা ভিজুয়াল মেমোরি তৈরি হবে, যেটা আমরা চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা ইচ এন্ড এভরি ক্লাসে সিনাপসের। ঠিক আছে, আমরা শেষ করে দেবো। একটু ছোট্ট করে দেখেন, এই যে এই ছবিটা দেখেন একটু, যে আমরা যদি ডায়াগ্রামেটিক ছবি দেখি জিনিসটার, এটা হচ্ছে আমাদের সবুজটা হচ্ছে ক্যারোটিড শিট, ভিতরে কি কি আছে দেখেন, নিচের দিকে এই যে আমাদের কমন ক্যারোটিড, ইন্টারনাল জুগুলার এবং ভেগাস নার্ভ, আর উপর দিকে গেলে দেখেন এই যে আমাদের ইন্টারনাল ক্যারোটিড, ইন্টারনাল জুগুলার, ভেগাস নার্ভ। ঠিক আছে, তাহলে আমরা এই টোটাল এই 4টা জিনিসের তার কন্টেন্ট দেখেন, এক্সটার্নাল ক্যারোটিড বাইরে বের হয়ে গেছে। প্রশ্ন আসবে ভেবে, কিন্তু খুবই সিম্পল প্রশ্ন কি আসবে যে কোনটা কোনটা কন্টেন্ট আছে, ওখানে দিবে আপনাকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে তখন মাথায় রাখতে হবে যে কেন এক্সটার্নাল ক্যারোটিড এখানে বাইরে চলে গেল। অসংখ্য স্টুডেন্ট আমরা দেখি যে মুখস্থ করে ফেলতেছে জিনিসটা, কিন্তু আসলে জিনিসটা বুঝে পড়তেছে না যে আসলে এক্সটার্নাল ক্যারোটিডটা কেন বাইরে, কেন ভিতরে নয়। আমি কয়েকটা ছবি দেখালাম, জিনিসটা কনসেপ্টটা বুঝাইলাম, আপনি এখন চিন্তা করতেছেন, নিজেই বুঝতে পারবেন, নিজে পড়াইতে পারবেন যে কেন এক্সটার্নাল ক্যারোটিড তার বাইরে। কারণ সে হচ্ছে যে ফেস এবং নেকে সাপ্লাই দেয়, তাহলে তাকে বাইরে আসতেই হবে। ঠিক আছে, ওকে, তো আমরা মোটামুটি দেখলাম। আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হলো দেখেন এই যে ক্যারোটিড শীট, আমি যদি একটা এক্সিয়াল সেকশন দেখি, দেখেন 2টা রিলেশন আছে, সামনে এবং পিছনে 2টা রিলেশন আছে। সামনে কার সাথে রিলেটেড? দেখেন একটা নার্ভ আছে, এটা হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস, একটা কিউটিনিয়াস নার্ভের মানে কয়েকটা ব্রাঞ্চ। অ্যানসা সার্ভাইকালিস অ্যান্টেরিয়রলি সামনে, মানে ক্যারোটিড শীটের সামনে থাকে অ্যানসা সার্ভাইকালিস। পিছনে একটা রিলেশন আছে, এগুলো পরীক্ষা আসে, সেটা হলো সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, মানে অ্যান্টেরিয়রলি অ্যানসা সার্ভাইকালিস নাম এ দিয়ে, আর পিছনে পোস্টেরিয়রলি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, পোস্টেরিয়রলি প্যাথেটিক, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এগুলো যখন পড়বেন তখন একটু যদি বুঝে পড়তে পারেন আমরা কত সহজ। দেখেন সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, আমি যদি বলি যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক পিছনে কেন আসলো, আমি 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 আপনারা যখন আমাদের রেগুলার ক্লাসগুলো করবেন তখন দেখবেন, আমরা যখন থোরাক্স পড়বো বা আমরা যখন নিউরো অ্যানাটমি পড়বো, তখন দেখবেন আমাদের সিম্প্যাথেটিক ট্রাঙ্ক কীভাবে তৈরি হয়, ওটা যখন দেখবেন তখন আপনার কাছে কনফিউশন থাকবে না আর। কারণ সিম্প্যাথেটিক ট্রাঙ্ক তৈরি তো হয় আমাদের হচ্ছে যে সিম্প্যাথেটিক যে নার্ভ আছে আমাদের, থোরাসিক নার্ভ 1, T1, T2 ওগুলো জায়গা থেকে, তাই না? তাহলে ওখান থেকে যদি একটা নার্ভ তৈরি হয় থোরাসিক স্পাইনাল নার্ভ থেকে, তাহলে ওটা কোথায় আছে? থোরাসিক স্পাইনাল কি সামনে আছে, পিছনে আছে, তাই না? তাহলে পিছন থেকে সে উঠতেছে, মানে কি সে পোস্টেরিয়র রিলেশনে থাকবে। তাহলে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক কেন পোস্টেরিয়র, এটাও কিন্তু একটা বোঝার জিনিস। এই প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরি টপিক আমাদের ক্লাসে আমরা ইনশাল্লাহ ডিবাং করবো। এই জন্য যখন আমাদের ক্লাসগুলো করবেন তখন আমরা তো একটা মানে ছোট ছোট কনসেপ্ট দেখাচ্ছি, এই ছোট একটা কনসেপ্টের মধ্যে আমরা যেভাবে ডিটেল বলতেছি, আমরা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিক আমরা এগুলো ডিটেইলে চাই, এবং আমরা চেষ্টা করি অ্যানাটমির, বিশেষ করে আমি যদি অ্যানাটমিক ক্লাস নিই, আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা টপিকে এত বেশি ডিটেইলে যাই আমরা। আপনি ক্লাসটা করবেন একটু সময় নিয়ে, কিন্তু যে রেসিডুয়াল নলেজ এবং যে কনফিডেন্স তৈরি হবে, এই অ্যানাটমির ভয়টা আজীবনের জন্য কেটে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা দেখি আমাদের রেগুলার ক্লাস আমরা যেটা দেখাই যে কীভাবে প্রশ্ন আসে, এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা একটু দেখি যে এই টপিক থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে। আসেন দেখি আমরা। দেখেন ক্যারোটিড শীট, একটা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখেন, খুবই চমৎকার করে প্রশ্ন আসে, কিন্তু একটু যদি বুঝে পড়তে পারি আমাদের কাছে সহজ মনে হবে ইনশাল্লাহ। ক্যারোটিড শীট ইজ অ্যাটাচড সুপিরিয়রলি টু দ্য বেস অফ দ্য স্কাল। তাহলে উপরে কার সাথে সে মানে কার সাথে সে আছে আর কি, মানে সুপিরিয়রলি সে কার সাথে রিলেটেড। দেখেন এই যে এটা হচ্ছে পিছন, নিচে তাহলে আমাদের ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর উপরে হচ্ছে দেখেন বেস অফ দ্য স্কেলে মনে আছে পেরিওস্টিয়াম, তাহলে বেস অফ দ্য স্কেলের সাথে রিলেটেড। সুন্দর কথা, দেখেন এটা সুপিরিয়রলি টু দ্য বেস অফ দ্য স্কেল, ট্রু। ফিউজড উইথ দ্য পেরিকার্ডিয়াম ইনফিরিয়রলি, তাহলে নিচে দেখেন মনে আছে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে কন্টিনিউশন, তাহলে পেরিকার্ডিয়াম দিচ্ছে, ফাইব্রাসও দেয়নি, মানে সহজ করে দিচ্ছে জিনিসটা, তাহলে পেরিকার্ডিয়াম ইনফিরিয়রলি, খুবই চমৎকার, এটা ট্রু। তাহলে রিলেটেড উইথ সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অ্যান্টেরিয়রলি, মনে আছে অ্যান্টেরিয়রলি অ্যানসা সার্ভাইকালিস, পোস্টেরিয়রলি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। আমি ডিটেইলে বলছি কেন পোস্টেরিয়রলি থাকবে, সে কারণে এটা তৈরি হয়ে হচ্ছে আমাদের থোরাসিক স্পাইনাল নার্ভ থেকে। তাহলে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক পিছনে থাকে, দিছে কি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অ্যান্টেরিয়রলি, তাহলে ফলস। তা আপনি যদি এটা না বুঝা শুধু প্রশ্ন পড়েন যে কীভাবে দিচ্ছে জিনিসটা, আপনি যদি তাহলে কি কাম হবে, হবে না। কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে এই জিনিসটা যখন আপনি পড়বেন ডিটেলে পড়তে হবে, কোথায় আছে, কেন আছে, কীভাবে মনে রাখবেন, এই পুরো জিনিসটা আপনি যদি প্যাকেজ আকারে বুঝতে পারেন তাহলে আপনার কাছে সহজ। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
শুধু পড়াটা ইম্পর্টেন্ট নয়, কারণ এত বেশি টপিক আছে আমাদের রেসিডেন্সি, ডিপ্লোমা, FCPS পরীক্ষাগুলোতে। আপনি যদি এগুলো না বুঝে পড়েন, আপনার কাছে কিন্তু বার্ডেনই বাড়বে, শুধুমাত্র কনফিডেন্স তৈরি হবে না এবং আপনি পরীক্ষার হলে আলটিমেটলি ভালো করতে পারবেন না। এই জন্য আমরা চেষ্টা করি যা পড়বেন সলিড পড়বেন, যা পড়বেন একদম কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়বেন। এরপর আসেন আরেকটা কি দিচ্ছে, ক্যারোটিড এনক্লোজেস দ্য জুগুলার ভেন। ভালো কথা, তিনটার মধ্যে তো জুগুলার ভেন আছেই, ইন্টারনাল জুগুলার আছে কি, মানে সংক্ষেপে দিচ্ছে। কন্টেন্স দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। দেখেন প্রশ্ন পরীক্ষা আসছে, বললাম না যে ইন্টারনাল ক্যারোটিড, কমন ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিড, যেটা বাইরে বের হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আমাদের কোনো কন্টেন্টস না, ক্যারোটিড কন্টেন্ট নয়, সে বাইরে বের হয়ে যায়, তাহলে এটা ফলস। দেখছেন ইচ অ্যান্ড এভরি টপিক আমরা এইভাবে ডিটেইলে আমরা বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি, যেই কারণে আমাদের রেগুলার ক্লাসগুলো যখন আপনি করবেন তখন আপনার কাছে মনে হবে যে এত বড় একটা ভাস্ট অ্যানাটমি আমরা পড়তেছি, কিন্তু আসলে এটা খুব একটা কঠিন, খুব একটা মানে জটিল জিনিস নয়, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে সময় নিব, আপনাকে ধরে ধরে ছবি দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটা মানে লাইন বাই লাইন আমি আপনাকে বুঝাবো, এবং এরপর আপনার কাছে মনে হবে যে না একটু সময় দিয়েছি, কিন্তু আমার কাছে জিনিসটা একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এবং এই কনসেপ্ট ক্লিয়ার করতে করতে আপনি যখন পুরো সিলেবাসটা পড়বেন আপনার কাছে সেই বার্ডেন আর মনে হবে না। তো আজকে এতটুকু থাকলো, আমাদের রেগুলার ক্লাসে আপনাদের কাছে আমন্ত্রণ রইল, আমাদের রেসিডেন্সি, ডিপ্লোমা বা FCPS ব্যাচে আপনারা ভর্তি হয়ে যাবেন, এবং আমাদের বড় ক্লাসগুলোতে, আমাদের ডিটেল ক্লাসগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন, কনফিডেন্স বুস্ট আপ করবেন, এতটুকুই আহ্বান রইল। আসসালামু আলাইকুম।